প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা ভালো আছো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা রেখে আমাদের তৃতীয় বর্ষের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন ক্লাসের তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করছি। আমাদের কোর্স টাইটেল অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আজকে আমরা পড়ব সিঙ্গুলার সলিউশন বা ব্যতিক্রমী সমাধান। সিঙ্গুলার সলিউশন বা ব্যতিক্রমী সমাধান। শুরুটা আমরা করছি আচ্ছাদনের সংজ্ঞা দিয়ে। এর আগে কিছু সংজ্ঞা আছে যেগুলোর কথা আমি তোমাদেরকে বলে যাব, এজন্য আর এখানে লিখি নাই। সংজ্ঞা দিতে গেলে সেগুলো বলতে হবে, এজন্য বলি নাই। দেখো, আচ্ছাদনের সংজ্ঞা কি বলছে? যদি কোনো রেখা, অর্থাৎ যদি কোনো রেখা প্রদত্ত রেখাগোত্রের সাধারণ স্পর্শক হয় এবং রেখার প্রতিটি বিন্দু প্রদত্ত রেখাগোত্রের এক একটিকে স্পর্শ করে, তবে উক্ত রেখাকে আচ্ছাদন বলা হয়। আচ্ছাদন বা এনভেলপ বলা হয়। তাহলে আচ্ছাদন বা এনভেলপ বলে এই যে একটা চিত্র আছে, এটা এই যে রেখাটা, সে এই যে আমাদের রেখা গোত্রগুলো আছে, যে বক্ররেখা গোত্র, একে স্পর্শ করে যাচ্ছে এই রেখাটা, এইটাকে আমরা বলছি একটা আচ্ছাদন। তাহলে যদি কোনো রেখা প্রদত্ত রেখাগোত্রের সাধারণ স্পর্শক হয় এবং রেখার প্রতিটি বিন্দু প্রদত্ত রেখাগোত্রের এক একটিকে স্পর্শ করে, তবে উক্ত রেখাকে আচ্ছাদন বা এনভেলপ বলা হয়। এরপরে আমরা যাচ্ছি ব্যতিক্রমী সমাধান, অর্থাৎ আমরা যেটা শুরু করছি, আমাদের চ্যাপ্টারের নামই কিন্তু ব্যতিক্রমী সমাধান। যদি কোনো অন্তরক সমীকরণের পি নিরূপক এবং সি নিরূপক উভয়ই একটি আচ্ছাদন ধারণ করে, অর্থাৎ পি নিরূপক এবং সি নিরূপক উভয়েরই একটা আচ্ছাদন থাকবে বা একটি সাধারণ কমন উৎপাদক থাকবে, এরকম যদি হয় তবে ওই আচ্ছাদনকে ব্যতিক্রমী সমাধান বলে। তাহলে ব্যতিক্রমী সমাধানের সংজ্ঞা কি? যদি কোনো অন্তরক সমীকরণের পি নিরূপক, এখন কথা হলো পি নিরূপক কি? আমরা পি নিরূপক হলো যে আমাদের যে অন্তরক সমীকরণটা থাকবে তার সমাধান করে সেখান থেকে যদি পি কে আমরা সরিয়ে দিতে পারি, বা পি যদি না থাকে ওই সমীকরণে, তাহলে সেই সমীকরণকে বলবো পি নিরূপক। আর যদি সি সরিয়ে দেয়, তাহলে সমাধান থেকে যদি সি সরিয়ে দেয়, তাহলে তাকে বলবো আমরা সি নিরূপক। তাহলে পি নিরূপক এবং সি নিরূপক আমরা একটা অঙ্ক করলেই দেখতে পারবো, বুঝতে পারবো উভয়ই একটি আচ্ছাদন ধারণ করে, তবে ওই আচ্ছাদনকে ব্যতিক্রমী সমাধান বলে। এবার আসো অসংশ্লিষ্ট সঞ্চার পথ, অর্থাৎ এক্সট্রানিয়াস লোসি, অর্থাৎ লোকাস থেকে আমাদের এই শব্দটা আছে লোসি। মনে করি অন্তরক সমীকরণ, খেয়াল করো, এফ অফ এক্স ওয়াই পি এর সাধারণ সমাধান ফাই অফ এক্স ওয়াই সি ইকুয়াল 0। তাহলে অন্তরক সমীকরণ এফ অফ এক্স ওয়াই পি, আমাদের এক্স আছে, ওয়াই আছে এবং পি দিয়ে একটা অন্তরক সমীকরণ আছে, তার সাধারণ সমাধান হলো ফাই এক্স ওয়াই সি, এবং এক্স ওয়াই আছে আর সি আছে ধ্রুবক। যদি সাই এক্স ওয়াই ইকুয়াল টু 0 ব্যতিক্রমী সমাধান হয়, তাহলে কি বলছি? সাই এক্স ওয়াই সমান 0 ব্যতিক্রমী সমাধান হয়, তাহলে পি নিরূপক এবং সি নিরূপক উভয়েরই উৎপাদক হবে সাই এক্স ওয়াই। আমরা এটা দেখবো অঙ্ক করার সময়। প্রত্যেক নিরূপকের অন্য উৎপাদক থাকতে পারে, অর্থাৎ পি নিরূপক এবং সি নিরূপকের ভিতরে আমরা একটা বলছি কমন উৎপাদক থাকে, সেইটাকে আমরা বলছি ব্যতিক্রমী সমাধান। কিন্তু যদি কমন না থেকে আরো উৎপাদক থাকে, তাহলে এই কথাটা বলা আছে প্রত্যেক নিরূপকের অন্য উৎপাদক থাকতে পারে, যেগুলি প্রথম মানের সঞ্চার পদের সাথে জড়িত। সাধারণত এই সঞ্চার পদ সমূহের সমীকরণ সমূহ প্রদত্ত অন্তরক সমীকরণকে সিদ্ধ করে না বলে এদেরকে অসংশ্লিষ্ট সঞ্চার পদ বলে। এই যে কমন উৎপাদকটা বাদে যে উৎপাদক থাকে, এগুলো সাধারণত আমাদের যে প্রদত্ত যে ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে সেই সমীকরণকে সিদ্ধ করে না, অর্থাৎ y এর মান আমরা যদি বসাই এই সমীকরণে, তাহলে আমরা উভয় পক্ষ সমান পাই না, অর্থাৎ আমাদের যে শুদ্ধিকরণ সেটা সঠিক হয় না।
এই ধরনের সমীকরণকে বা এই ধরনের সমাধানকে আমরা বলছি অসংশ্লিষ্ট সঞ্চার পথ। এই অসংশ্লিষ্ট সঞ্চার পথ আবার 3 ধরনের হয়। কি বলছি? অসংশ্লিষ্ট সঞ্চার পথ 3 ধরনের হতে পারে। কি কি? একটা বলছি আমরা ট্যাগ সঞ্চার পথ, আর একটা বলছি নোডাল সঞ্চার পথ, আর একটা বলছি আমরা কাজ সঞ্চার পথ। তাহলে অসংশ্লিষ্ট সঞ্চার পথ 3 প্রকার: ট্যাগ সঞ্চার পথ বা ট্যাগ লোকাস, নোডাল সঞ্চার পথ বা নোডাল লোকাস, কাজ সঞ্চার পথ বা কাজ লোকাস। তাহলে দেখি আমরা সংজ্ঞাগুলো কি বলছে। যদি কোনো বক্ররেখা গোত্রের দুটি বক্ররেখা পরস্পর একে অপরকে স্পর্শ করে, অর্থাৎ দুটো বক্ররেখা যদি পরস্পর একে অপরকে স্পর্শ করে এবং স্পর্শ বিন্দুতে একটি সাধারণ স্পর্শক থাকে, তবে উক্ত স্পর্শ বিন্দুর সঞ্চার পথকে ট্যাগ সঞ্চার পথ বলা হয়। তাহলে কি, যে আমাদের রেখা গোত্রে দুইটা বক্ররেখা আছে, এরা করছে কি, এই দুটো বক্ররেখা পরস্পর একে অপরকে স্পর্শ করে, এই স্পর্শ বিন্দুতে যে সঞ্চার পথটা হবে সেটাকেই আমরা বলছি ট্যাগ সঞ্চার পথ। ট্যাগ সঞ্চার পথ পি নিরূপকের একটি উৎপাদক, অর্থাৎ আমরা যে পি কে সরিয়ে ফেলতেছি ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে, সেই পি যে ইকুয়েশনটা পাবো তার একটা উৎপাদক হলো আমাদের ট্যাগ সঞ্চার পথ। নোডাল সঞ্চার পথ: যদি কোনো বক্ররেখা গোত্রের দুটি বিন্দু থাকে, এমন যেন বক্ররেখা গোত্রের দুটি বিন্দু বলছে, এমন যেন উক্ত বিন্দুদ্বয়ে রেখাদ্বয়ের দুই অংশে দুটি স্পর্শক অঙ্কিত হয়, তবে ওই বিন্দুটিকে নোড বলে। তাহলে কি বলছে? রেখা গোত্রের দুইটি বিন্দু থাকবে এবং উক্ত বিন্দুদ্বয়ে বক্ররেখার দুই অংশে দুটি স্পর্শক হয়। এটার ক্ষেত্রে আমরা বলছি যে দুইটা একটা বিন্দুতে স্পর্শ করছে ট্যাগ সঞ্চার পথের ক্ষেত্রে, সেই বিন্দুগামী সঞ্চার পথকে আমরা বলছি হলো ট্যাগ সঞ্চার পথ। আর এই ক্ষেত্রে কি বলছে? বক্ররেখা গোত্রে দুইটা বিন্দু থাকে, যেন উক্ত বিন্দুদ্বয় রেখার দুই পাশে দুইটি স্পর্শক অঙ্কিত হয়, তবে ওই বিন্দুদ্বয়কে বলছি আমরা নোড, আর ওই নোড বিন্দু সমূহের সঞ্চার পথকে আমরা বলছি নোডাল সঞ্চার পথ। নোডাল সঞ্চার পথ হলো সি নিরূপকের একটি উৎপাদক, অর্থাৎ আমরা যে সাধারণ সমাধান পাবো সেই সাধারণ সমাধান থেকে সি কে যদি আমরা সরিয়ে নেই, তাহলে যে সমীকরণটা পাওয়া যায় সেটা আমাদের সেখান থেকে যে সি নিরূপক উৎপাদক পাবো সেটা থেকেই আমরা পাবো নোডাল সঞ্চার পথ। কাজ সঞ্চার পথ: যদি কোনো বক্ররেখা গোত্রের দুটি বিন্দুতে দুইটি স্পর্শক অঙ্কন করা যায়, বক্ররেখা গোত্রের দুইটা বিন্দুতে দুইটি স্পর্শক অঙ্কন করা যায় যেন স্পর্শকটা সাধারণ স্পর্শক হয়, অর্থাৎ তাহলে কি, বক্ররেখা গোত্রের দুইটা নিলাম, আর যে স্পর্শকটা হবে সেটা হবে সাধারণ স্পর্শক, অর্থাৎ এর যে কোনো ভাবে দুইটাকেই স্পর্শ করে, তির্যক সাধারণ হোক বা সকল সাধারণ স্পর্শক হোক, সাধারণ স্পর্শক হয়, তবে উক্ত বিন্দুদ্বয়কে কাজ বলা হয়। এই বিন্দুদ্বয়ের সঞ্চার পথকে কাজ সঞ্চার পথ বলে। এবার আমরা একটা সমীকরণ থেকে, অন্তরক সমীকরণ থেকে সাধারণ সমাধান এবং ব্যতিক্রমী সমাধান বের করবো এবং পি নিরূপক এবং সি নিরূপক দেখো। প্রথমে আমাদের সাধারণ সমীকরণটা কি আছে? সাধারণ অন্তরক সমীকরণ এক্স পি স্কোয়ার মাইনাস 2yb প্লাস 4x, এখান থেকে আমরা y বের করব, তাহলে 2yp সমান x পি স্কোয়ার প্লাস 4x, y ইকুয়াল xp বাই 2 প্লাস 2x বাই পি। এবার আমরা কি করছি? এখন এটিকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। এই সমীকরণটাকে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, খেয়াল করো বাম পাশে dy dx, এদিকে আছে কি xp বাই 2, তাহলে p বাই 2 রেখে x কে যদি অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো 1, তাহলে p বাই 2 থাকলো, আর x বাই 2 রেখে p কে যদি অন্তরীকরণ করি প্রথমে পাবো dp dx, সরি প্রথমে dp dx পাবো, x বাই 2 p কে বলে dp dx। এরপরে 2x বাই p, 2x বাই p, 2 বাই p কে রেখে x কে অন্তরীকরণ করলে আমরা পেলাম 2 বাই p। এরপরে আমাদের x 2x রেখে 1 বাই p কে অন্তরীকরণ করলে পাওয়া যাবে মাইনাস 1 বাই p স্কয়ার dp dx, তাহলে মাইনাস 2x বাই p স্কয়ার dp dx। এবার দেখো আমরা জানি কি dy dx হলো আমাদের p, তাহলে dy dx এর ক্ষেত্রে আমরা যদি p বসাই তাহলে p, এদিক থেকে p বাই 2 নিয়ে আসলাম, এদিক থেকে মাইনাস এদিকে চলে আসলো 2 বাই p, বাকি অংশটা আমাদের এখানে এই অংশ আর এই অংশ, এখান থেকে x কমন নিয়েছি, হাফ
মাইনাস 2/p² আর dp dx করে দিয়েছি। তাহলে এখানে আমাদের বাম পাশের অংশ থেকে আমরা কি পাই দেখো, p - p/2 থেকে পাওয়া যায় p/2 আর -2/p। এখানে আমাদের x/p আছে, খেয়াল করে দেখি আমরা x/p আছে, অর্থাৎ আমরা এখানে কিন্তু একটা কাজ করছি, মনে করতে পারো সম্পূর্ণ অংশ থেকে 1/p কমন নিচ্ছি, অথবা 1/p দ্বারা গুণ করছি, ভিতরে আবার বাহিরে 1/p দ্বারা গুণ করছি, ভিতরে p দ্বারা গুণ করছি ঠিক রাখার জন্য। তাহলে x/p p/2 - 2/p dp dx। তাহলে বাম পাশে আমরা পেলাম কত দেখো খেয়াল করে, p/2 - 2/p, এখান থেকে আমরা পেলাম, যদি আমরা লসাগু করি 2p পাওয়া যায়, উপরে পাবো কত p/2 - 2/p, ডান পাশে x/p, এইখানে সরি আমাদের এখানে p/2 - 2/p আর এখানে p/2 - 2/p কমন আছে। কমন থাকার কারণে আমাদের বাম পাশে এখানে ওটা যদি আমরা সরিয়ে ফেলি, বাম পাশে পেলাম 1 x/p dp dx। এবার আমাদেরকে কি করতে হবে, আমাদের চলক পৃথকীকরণ, অর্থাৎ p এর সাথে p এর অংশ, x এর সাথে x। তাহলে dp dx লেখা যায় আর dx/dx dp/p লেখা যায়, dx/x লেখা যায়। দেখো এই দুটো থেকে আমরা কাজ করি চলক পৃথকীকরণ করি। এরপরে চলক পৃথকীকরণ করে আমরা ইন্টিগ্রেশন করলে dp/p রে পাবো ln p, dx/x কে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো ln x, আর আমরা ধ্রুবক হিসেবে নিলাম ln c, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট হলো ln c। তাহলে ln p সমান ln cx, ln বাদ গেলে p সমান cx। সমীকরণ 1 এ p এর মান বসিয়ে পাই। এখন আমাদের যে অন্তরক সমীকরণ ছিল কি ছিল, x/p² - 2yp + 4x, এইখানে p সমান cx বসাবো। তাহলে p সমান cx বসালে আমরা কি পাবো দেখো, p সমান p এর পরিবর্তে cx, তাহলে p² ছিল c² x², p এর পরিবর্তে cx বসালাম, +4x = 0। c² এখানে আছে x3, এখানে একটা x আছে, এখানে একটা কমন x আছে, x যদি আমরা কি x দ্বারা ভাগ করে দেই, তাহলে c² x² - 2yc + 4 = 0। সমীকরণ 2, যা 1 এর নির্ণেয় সমাধান, সাধারণ সমাধান। এই সমীকরণটাকে আমরা বলছি নির্ণেয় সাধারণ সমাধান। যদি সাধারণ সমাধান নির্ণয় করতে বলে, এখানে কিন্তু আমাদের হয়ে গেছে সাধারণ সমাধান, সাধারণ সমাধান কিন্তু হয়ে গেছে। এবার আমাদের ব্যতিক্রমী সমাধান নির্ণয় করতে হবে। এবার আসো, এইখানে 2 নম্বর আছে সি নিরূপকের জন্য। আমরা জানি সি নিরূপকের জন্য সি যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশন থেকে সি কে সরিয়ে ফেলতে হবে। তাহলে 2 নম্বর ইকুয়েশনে সি কে সরিয়ে ফেলার জন্য সি নিরূপকের জন্য আমরা কি করছি, সি এর সাপেক্ষে এই সমীকরণকে অন্তরীকরণ করি, আংশিক অন্তরীকরণ করে। তাহলে অন্তরীকরণ করলে c² করলে 2c, তারপর x², এই c কে করলে হয় 1, 2y, 4 করলে 0। এখান থেকে আমরা c এর মান পাই y/x², c সমান y/x²। এইবার c সমান y/x² যেহেতু আছে, এই 2 নম্বর ইকুয়েশনে c এর পরিবর্তে আমি যদি y/x² বসিয়ে দেই, তাহলে c কিন্তু দূরীভূত হয়ে যাবে এবং যে সমীকরণটা পাবো সেটাই হবে c নিরূপক। c এর মান বসিয়েলাম, এই বসিয়ে আমরা পেলাম y² - 4x² = 0, যাকে আমরা বলছি c নিরূপক। এইবার p নিরূপকের জন্য 1 কে 1 নম্বর ইকুয়েশনে কিন্তু আমাদের p আছে, সরি আমাদের 1 নম্বর ইকুয়েশনে x/p² - 2yp + 4x আছে না, 1 নম্বর ইকুয়েশনে p আছে। এখান থেকে আমরা p নিরূপকের জন্য p কে সরিয়ে ফেলবো, এজন্য আমাদেরকে p এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, p এর সাপেক্ষে। তাহলে দেখো p এর সাপেক্ষে, এই যে আবার p নিরূপকের জন্য 1 কে p এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই 2px - 2y = 0। এখান থেকে p এর মান পাওয়া যায় y/x। এখন এই p এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলে আমরা পেলাম কি, এখানে বসালাম পেলাম y² - 4x² = 0, যা p নিরূপক। তাহলে একটু খেয়াল করে দেখো, আমাদের p নিরূপক এবং c নিরূপক কিন্তু একই ইকুয়েশন আছে। যেহেতু p নিরূপক এবং c নিরূপক উভয়ের একটি সাধারণ উৎপাদক y² - 4x² আছে এবং প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করে, অর্থাৎ 1 নম্বর ইকুয়েশনকে সিদ্ধ করে, কাজেই y² - 4x² = 0 নির্ণয় ব্যতিক্রমী সমাধান। তাহলে p নিরূপক এবং c নিরূপক যদি একই রকম আসে বা কমন
সেখান থেকে যে কমন উৎপাদকটা আসবে সেটাই হবে আমাদের ব্যতিক্রমী সমাধান। তাহলে আমরা এই যে অঙ্কটা বুঝছি কিনা, এই অঙ্কটা যদি বুঝে থাকি, এই চ্যাপ্টার রিলেটেড যে অঙ্কগুলো আমাদের আসে আমরা সবগুলো অঙ্কই করতে পারবো, এবং এখান থেকে মাঝে মাঝে কিন্তু একটা অঙ্ক পরীক্ষায় আসে। তাহলে আমরা এই অঙ্কটাকে একটু যদি করি, যে প্রথমে কি করছি, আমরা সাধারণ সমাধান বের করছি, জাস্ট সাধারণ সমীকরণ, এবং সেক্ষেত্রে ওয়াই কে একটু আলাদা করে নিচ্ছি, ওয়াই সমান কত, ডিওয়াই ডিএক্স বের করছি, ডিওয়াই ডিএক্স এর বলতে পি বসিয়ে আমরা সেখান থেকে সাধারণ সমাধান বের করেছি। সাধারণ সমাধান থেকে আমরা যদি সি কে, আমাদের যে ধ্রুবক সি আসে, সি কে দূরীভূত করি, এবং দূরীভূত করতে হলে কি করতে হবে, সি এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। সি কে দূরীভূত করলে আমরা পাবো সি নিরূপক, আর আমাদের যে প্রথম অন্তরক সমীকরণ যে আছে সেখান থেকে পি কে দূরীভূত করলে পাবো আমরা পি নিরূপক। এই সি নিরূপক এবং পি নিরূপকের সাধারণ যে উৎপাদক হবে সেই উৎপাদকটা হবে আমাদের ব্যতিক্রমী সমাধান। এবার তোমাদের জন্য আমি একটা সাধারণ এবং ব্যতিক্রমী সমাধান নির্ণয়ের একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম। আমরা এরপরে আর একটা চ্যাপ্টারে চলে যাব। এক্স পি স্কোয়ার মাইনাস ওয়াই পি প্লাস 2 সমান 0 এর সাধারণ এবং ব্যতিক্রমী সমাধান নির্ণয় করো। যে কোনো বই পাবে, এবং আমার এই যে আমি যে নিয়মে তোমাদেরকে করালাম, তোমরা যদি এই নিয়মে অঙ্কটা করো নিজে নিজে তাহলে করতে পারবে, কোনো কঠিন না। তাহলে তোমরা সবাই হোমওয়ার্ক করে কমেন্ট বক্সে এই হোমওয়ার্কটা দিয়ে দেবে, আমি এটা আশা রাখছি। এবার আসো ট্রাজেক্টরিজ, পথজোট আমরা দেখবো সংজ্ঞা হিসেবে। ট্রাজেক্টরি, সেখান থেকে ট্রাজেক্টরিজ, পথজোট, ট্রাজেক্টরি। দেখো, পথজোট বলতে আমরা একটি রেখাক্ষেত্রকে বুঝি যার প্রতিটি রেখা অন্য একটি রেখাক্ষেত্রের প্রত্যেক সদস্যকে একটি নির্দিষ্ট কোণে ছেদ করে। কি বলছে, পথজোট বলতে আমরা একটি রেখা গোত্রকে বুঝি যার প্রতিটি রেখা, এই রেখা গোত্রের প্রতিটি রেখা অন্য একটি রেখা গোত্রের প্রত্যেক সদস্যকে, প্রতিটি রেখা কি করবে, অন্য রেখা গোত্রের প্রত্যেকটা সদস্যকে একটি নির্দিষ্ট কোণে ছেদ করে, ছেদ করবে কিন্তু একটা নির্দিষ্ট কোণে। তাহলে সেটাকে আমরা বলছি পথজোট। পথজোটের প্রকারভেদ দুই প্রকার হতে পারে, একটা হলো লম্ব পথজোট আর একটা হলো তির্যক পথজোট, অর্থাৎ লম্বলম্বী ভাবে, আর একটা করতে পারে অবলিক বা তির্যক ভাবে। তাহলে লম্বজোট কি, দেখো, একই সমতলে কোনো একটি রেখাক্ষেত্রের প্রতিটি রেখা যদি অন্য একটি রেখাক্ষেত্রের প্রত্যেক রেখাকে 90 ডিগ্রি কোণে ছেদ করে তাহলে প্রদত্ত রেখাক্ষেত্রকে দ্বিতীয় রেখাক্ষেত্রের লম্ব পথজোট বলা হয়। অর্থাৎ লম্ব পথজোট কি হয়, একটি অপরটির উপরে লম্ব হয়, একটি রেখা অন্য একটি রেখাক্ষেত্র অন্য রেখার উপরে কি হয়, লম্ব হয়। তাহলে লম্বজোট আমরা বুঝলাম যে একটি সমতলে কোনো একটি রেখাক্ষেত্রের প্রতিটি রেখা যদি অন্য একটি রেখাক্ষেত্রের প্রত্যেক রেখাকে 90 ডিগ্রি কোণে ছেদ করে তাহলে প্রথম রেখাক্ষেত্রকে দ্বিতীয় রেখাক্ষেত্রের লম্বজোট বলা হয়। তাহলে লম্বজোটের সংজ্ঞা যদি আমরা বুঝে থাকি, তাহলে তির্যক রেখাগোত্র কি হবে সেটা তোমরা বুঝতে পারবে। তির্যক রেখাগোত্রের ক্ষেত্রে হতে পারে এরকম যে নির্দিষ্ট একটা কোণ বলে দিলাম, যে আলফা কোণে, নির্দিষ্ট কোণে তো আলফা কোণে ছেদ করে যেটা লম্ব না, তাহলে লম্ব বরাবর ছেদ না করলে সেটাই হবে আমাদের অবলিক ট্রাজেক্টরি বা তির্যক পথজোট। তাহলে পথজোট আমরা বুঝছি কিনা, পথজোট কি, পথজোট হলো একটি রেখাক্ষেত্রকে বুঝি তার প্রতিটি রেখা অন্য রেখাক্ষেত্রের প্রত্যেক সদস্যকে একটা নির্দিষ্ট কোণে ছেদ করে, অর্থাৎ কোনটা একটা নির্দিষ্ট হবে। আলফা যদি বলি যে আমাদের 45 ডিগ্রি হবে, সবগুলো 45 ডিগ্রির সাথে বা 45 ডিগ্রি হবে। পথজোটের প্রকারভেদে আমরা বলছি একটা লম্ব পথজোট আর একটা হচ্ছে তির্যক পথজোট। লম্ব পথজোটে কি হবে, একটির সাথে আরেকটি রেখা, একটি রেখাক্ষেত্রের রেখা অন্য রেখাক্ষেত্রের রেখার সাথে কি হবে, 90 ডিগ্রি করে ছেদ করবে। তির্যক পথজোটের ক্ষেত্রে একটা নির্দিষ্ট করে ছেদ করবে কিন্তু লম্ব আকারে নয়। তাহলে আমরা পথজোট, পথজোটের প্রকারভেদ এবং লম্ব পথজোট দেখলাম। এবার আসো আমরা একটা অঙ্ক, একটু খেয়াল করো, 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি এর লম্ব পথজোট নির্ণয় করো, নির্ণয় এবং অঙ্কন করো। অর্থাৎ
এই সমীকরণের লম্ব পথজোট নির্ণয় করব এবং অঙ্কন করব, যেখানে সি একটি ইচ্ছামূলক ধ্রুবক। এবার আসো, প্রদত্ত রেখাগতের সমীকরণ কত? 2x² + y² = c। তাহলে প্রদত্ত রেখাগতের আমাদের সমীকরণ দেওয়া আছে 2x² + y² = c। c হলো আমাদের ধ্রুবক, তাহলে c কে অপসারণ করতে হলে আমাদের কি করতে হবে? এই সমীকরণকে আমাদেরকে সমাধান করলেই হবে, অন্তরীকরণ করলেই হবে। তাহলে এই যে 1 নম্বর সমীকরণকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে x এর সাপেক্ষে করলে এখান থেকে পেলাম আমরা 4x, y² কে করলে 2y dy dx, c কে অন্তরীকরণ করলে 0। তাহলে 2x + y dy dx = 0, যা প্রদত্ত রেখাগত 1 এর অন্তরক সমীকরণ। এটা হলো আমাদের 1 নম্বর যে সমীকরণটা দেওয়া আছে রেখাগত, তার অন্তরক সমীকরণ। এটা আমরা জানি যে অন্তরক সমীকরণ বের করতে হলে কি করতে হয়? ধ্রুবককে সরিয়ে দিলে আমরা যে সমীকরণটা পাই সেটাই কিন্তু অন্তরক সমীকরণ। আমরা শুরুর দিকে পড়েছি 1 নম্বর 2 নম্বর অধ্যায়, 1 নম্বর বা 2 নম্বর লেকচারে আমরা পড়েছি যে আমাদের যে সমীকরণটা দেয়া থাকে বা সঞ্চারপথটা দেয়া থাকে, সেই সঞ্চারপথ থেকে ধ্রুবককে অপসারণ করার জন্য আমাদেরকে অন্তরীকরণ করতে হয়। ধ্রুবক অপসারণ হয়ে গেলে আমরা অন্তরক সহ যে সমীকরণটা পাই সেটাকে আমরা বলছি অন্তরক, মানে অর্থাৎ আগের সমীকরণের অন্তরক সমীকরণ। এবার খেয়াল করো, আমাদেরকে বের করতে হবে লম্ব পথজোট, অর্থাৎ প্রদত্ত রেখার সাথে লম্ব আকারে যেটা থাকবে সেটা কিন্তু আমাদের বের করতে হবে। আমরা কিন্তু, তোমাদের মনে আছে কিনা, যখন আমরা ইন্টারমিডিয়েটে সরলরেখা করছি অথবা তোমরা 9 10 সরলরেখা করছো, দুইটা সরলরেখা একটি অপরটির উপর লম্ব হওয়ার শর্ত কি ছিল? তোমাদের মনে আছে কিনা যে দুটি সরলরেখায় একটি অপরটির লম্ব হওয়ার শর্ত হলো যে তাদের ঢাল দ্বয়ের গুণফল হবে -1। ঢাল দ্বয়ের গুণফল হবে -1, অর্থাৎ আমরা দেখছি m1 × m2 ছিল -1। তাহলে আমাদের এখানে রেখাগোত্র আছে আর আমরা বের করতে চাইতেছি লম্ব রেখাগোত্র। তাহলে লম্বজোটটা বের করতে হলে কি, এই রেখার যে ঢাল আছে তার অন্য যে ঢাল আছে তার গুণফল -1 হওয়া উচিত। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? দেখো 2 নম্বর ইকুয়েশনে dy dx এর পরিবর্তে আমাদেরকে বসাতে হবে -dx dy, অর্থাৎ এই দুটো ঢালের গুণফল কত? -1। তাহলে সমীকরণ 2 এ dy dx এর স্থলে যদি আমরা -dx dy বসিয়ে দেই তাহলে কি পাই দেখো? 2x - dx dy = 0। এখান থেকে আমরা সিম্পলিফাই করলে পাই 2x dy - y dx = 0। এরপরে এটাকে কি লেখা যায় দেখো? 2 dy dx, অর্থাৎ চলক পৃথকীকরণের মতো 2 × dy dx - dx x = 0, যা প্রদত্ত রেখাগোত্র 3 এর লম্ব জোটের অন্তরক সমীকরণ। আমরা একটু ধন্যবাদ পরেই জানাই। তাহলে দেখো এই জিনিসটা তোমরা বুঝছো কিনা। তাহলে কি করতে হবে? লম্ব জোটের অন্তরক সমীকরণ বের করতে গেলে আমরা কিন্তু চিত্র আঁকি নাই, যেখানে এখানে বলা আছে। আমরা পরবর্তী ক্লাসে এই অঙ্কটার চিত্র এঁকে তোমাদেরকে দেখাবো এবং আমাদের এইটা থেকে আমাদের সমীকরণটা বের করতে হবে সেটাও তোমাদেরকে দেখাবো, যে সমীকরণটা আসবে। এখানে কিন্তু দেখানো হয়। তাহলে আমরা শুরুর দিকে কি করলাম? আমরা আজকে সিঙ্গুলার সলিউশন নিয়ে আলোচনা করছি। সিঙ্গুলার সলিউশনের শুরুতে আমরা আচ্ছাদনের সংজ্ঞা দেখলাম। আচ্ছাদনের পরে আমরা দেখলাম ব্যতিক্রমী সমাধান, যেটা আমাদের দরকার, অর্থাৎ কোনো অন্তরক সমীকরণের পি নিরূপক এবং সি নিরূপক উভয়ই একটি আচ্ছাদন ধারণ করে, তবে এই আচ্ছাদনকে আমরা বলছি ব্যতিক্রমী সমাধান। এরপর দেখছি আমরা অসংশ্লিষ্ট সঞ্চারপথ। তার 3টা প্রকার হয়েছিল, একটা ট্যাগ সঞ্চারপথ, একটা ছিল নুরাল সঞ্চারপথ, আর একটা ছিল কার্ভ সঞ্চারপথ। ট্যাগ সঞ্চারপথের ক্ষেত্রে কি ছিল? যে গোত্র দুটো পরস্পরকে একটা বিন্দুতে স্পর্শ করবে এবং এই স্পর্শ সাধারণ, এখানে যে সাধারণ স্পর্শ হয় সেই বিন্দুগামী, সেই ওই যে সাধারণ বিন্দুটা থাকবে ওই বিন্দুগামী সঞ্চারপথকে আমরা বলছি ট্যাগ সঞ্চারপথ। আর নুরালের ক্ষেত্রে ছিল বক্ররেখার 2টা বিন্দু থাকবে, ওই 2টা বিন্দুগামী যে সঞ্চারপথ হবে সেটাকে বলছি আমরা নুরাল সঞ্চারপথ। এর ছিল কার্ভ সঞ্চারপথ, অর্থাৎ এক্ষেত্রে স্পর্শক হবে সাধারণ স্পর্শক, সরল হোক সাধারণ হতে পারে, তির্যক সাধারণ হতে পারে। তারপরে আমরা ব্যতিক্রমী সাধারণ এবং ব্যতিক্রমী সমাধান নির্ণয় করছি।
সাধারণ সমাধান নির্ণয় করতে গিয়ে আমরা কি দেখছি, যে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে সেখান থেকে আমরা ওয়াইকে আলাদা করে এরপরে অন্তরীকরণ করছি এক্স এর সাপেক্ষে, সেখান থেকে আমরা প্রথমে সমাধান বের করছি, সেই সমাধানকে আমরা বলছি সাধারণ সমাধান। এবার সাধারণ সমাধান থেকে সি কে দূরীভূত করার জন্য সেই সমীকরণকে আমরা সি এর সাপেক্ষে অন্তরীকরণ করেছি, আংশিক অন্তরীকরণ, সেখান থেকে আমরা সি কে অপসারণ করে যেটা পেয়েছি সেটা হলো আমাদের সি নিরূপক। এরপর আমাদের মূল সমীকরণ থেকে পি কে অপসারণ করার জন্য আমরা পি এর সাপেক্ষে অন্তরীকরণ করেছি, সেখান থেকে আমরা যেটা পেয়েছি সেটাকে, সেই সমীকরণকে আমরা বলছি পি নিরূপক। সি নিরূপক এবং পি নিরূপক উভয় যেহেতু একটি সাধারণ উৎপাদক ওয়াই স্কয়ার মাইনাস 4x স্কয়ার, সুতরাং আমরা বলছি যে এই ওয়াই স্কয়ার মাইনাস 4x ইকুয়াল টু 0 যে নির্ণয় সমাধান পাওয়া গেল, সেই সমাধানই হলো আমাদের ব্যতিক্রমী সমাধান। ব্যতিক্রমী সমাধান থেকে আমি তোমাদেরকে একটা HW দিয়েছি, সবাই করে অবশ্যই আমার কাছে পাঠাবে কমেন্ট বক্সে। তারপরে আমরা দেখলাম ট্রাজেক্টরি অর্থাৎ পথজোট। পথজোটের ক্ষেত্রে আমরা কি বলছি, আমি আবারও বলছি, পথজোট বলতে আমরা একটি রেখাগোত্রকে বুঝি যার প্রতিটি রেখা অন্য একটি রেখাগোত্রের প্রত্যেক সদস্যকে একটি নির্দিষ্ট কোণে ছেদ করবে। ছেদ করবে কিন্তু একটা নির্দিষ্ট কোণে, সবার ক্ষেত্রে একটা পরিমাণ ঠিক থাকবে। পথজোটের প্রকারভেদে আমরা বলছি পথজোট সাধারণত দুই প্রকার হতে পারে, একটা হতে পারে লম্ব পথজোট আর একটা হতে পারে তির্যক পথজোট। লম্ব পথজোটের ক্ষেত্রে কি বলছি, যে একটি রেখাগোত্রের প্রতিটি রেখা অন্য একটি রেখাগোত্রের প্রত্যেক রেখাকে ছেদ করবে, কিন্তু সেখানে ছেদের জন্য যে নির্দিষ্ট কোণ সেই কোণটা হবে 90 ডিগ্রি। তাহলে সেই রেখাগোত্রের কে আমরা বলছি, প্রথম রেখাগোত্রকে বলবো দ্বিতীয় রেখাগোত্রের লম্ব পথজোট। আর আমরা একটা লম্ব পথজোটের জন্য একটা সলিউশন করছি, সেখানে আমরা কি বলছি, প্রথমে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে সেখানে সি একটা আরবিট্রারি কনস্ট্যান্ট, সি কে আমরা অপসারণ করে ফেলবো। সি কে অপসারণ করার জন্য আমরা কি করছি, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করেছি। এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করার পরে যে সমীকরণটা পাবো, সেই সমীকরণে ডিওয়াই ডিএক্স এর পরিবর্তে মাইনাস ডিএক্স ডিওয়াই বসাই দিলে আমরা পেয়ে যাব কি, অন্তরক সমীকরণ। এই অন্তরক সমীকরণকে আমাদের ইন্টিগ্রেশন করার পরে আমরা পেয়ে যাব লম্বজোটের সমীকরণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাসটা আমি দীর্ঘায়িত করতে পারিনি, ইচ্ছা ছিল যে আজকে একটু বড় করে তোমাদের ক্লাসটা নিব। সত্যি কথা শরীরটা একটু ভালো ছিল না, যার কারণে আমি যেখান থেকে নিয়েছি সেখানে আসলে অল্প পরিমাণেই ছিল, নিজে থেকে ওইভাবে রেডি করতে পারিনি। তো তোমাদের সফলতা কামনা করে এই করোনাকালীন সময়ে তোমরা ঘর থেকে বের হবে না, যতটা সম্ভব বাসায় থাকো, পড়ালেখা করো। তোমরা অনেকেই জিজ্ঞেস করে যে স্যার, মেসেঞ্জারেও জানতে চেয়েছো যে তোমাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা যে ছিল, যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয় নাই, অর্থাৎ যদি করোনাটা আরো 1 মাস পরেও আসতো সেক্ষেত্রে আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হয়ে যেত। 17 তারিখ থেকে প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল, আর আমাদের মনে হয় এই 20-21 তারিখে থেকে পরীক্ষা ছিল। যাক, এটা নিয়ে মন খারাপের কিছু নাই। তোমাদের পরীক্ষাটা যদি ডেট পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি চায়, তখন আমরা তোমাদেরকে নোটিশের মাধ্যমে অথবা এই গ্রুপেও আমরা জানিয়ে দেব যে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। এই জন্য দুশ্চিন্তা করার কিছু নেই। অনেকে বলছে যে স্যার, আমরা কি আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় আমাদেরকে যে অংশগ্রহণ দেয় সেখানে প্র্যাকটিসের বিষয় আমরা বলছি, আমি মেসেঞ্জারে বলছি যে তোমরা নিজেরা বাসায় বসে বসে আস্তে আস্তে আমাদের যে সিলেবাস আছে এবং আমাদের বইও কিন্তু তোমাদেরকে বলে দিয়েছিলাম, সেই বই থেকে নিজেরা সফটওয়্যার দিয়ে, ম্যাথমেটিক্যাল সফটওয়্যার দিয়ে নিজেরা প্র্যাকটিস করো। আর অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু কিছু জিনিস তোমাদেরকে বলে দিয়েছিলাম, সেই জিনিসগুলো তোমরা অ্যাসাইনমেন্ট আকারে, প্রিন্ট আকারে খোলার পরে হয়তো আমাদেরকে জমা দিয়ে দিবে, বা পরীক্ষার ডেট দিলে পরীক্ষার আগে, পরীক্ষা শুরু হওয়ার আগে আমাদেরকে জমা দিয়ে দেবে। এই জন্য দুশ্চিন্তার কিছু নাই। তোমরা সেকেন্ড ইয়ারের কোর্সগুলো অন্তত আপাতত ভালো করে পড়ো, যাতে প্রতিষ্ঠান খোলার পরেও যদি তোমাদেরকে পরীক্ষার ডেট দেওয়া হয় সেকেন্ড ইয়ার ফাইনাল, তোমরা যাতে সহজেই পাস করতে পারো, সেই জন্য নিজের পড়াটা চালিয়ে দাও। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে
আজকের মতো শেষ করছি। পরবর্তী ক্লাসটা আমরা জুমের মাধ্যমে নিব। সবাই জুম ক্লাসে অংশগ্রহণ করবে এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো শেষ করছি। গুড বাই।